ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি ক্লাস 10-এর লেসন 3 থেকে নিয়ে কিছু শর্ট প্রশ্ন চলে এসেছি 2 নম্বরে। তো চলো দেরি না করে শুরু করি। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিদ্রোহ বলতে কি বোঝো। ঠিক আছে, বিদ্রোহ হলো প্রচলিত ব্যবস্থার তীব্র বিরোধিতা করা, প্রচলিত শাসন ব্যবস্থাকে অগ্রাহ্য করে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোকে সাধারণভাবে তোমার বিদ্রোহ বা প্রতিবাদ বলা হয়। প্রচলিত ব্রিটিশ শাসন ব্যবস্থাকে অগ্রাহ্য করে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বিদ্রোহ বলে চিহ্নিত হয়েছে। যেসব বিদ্রোহগুলো এখানে কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে হচ্ছে চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, নীল বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, পাবনা বিদ্রোহ প্রভৃতি। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো, এটা প্রায় আসে। বিপ্লব বলতে কি বোঝায়? বিপ্লব বলতে বোঝায় কোনো প্রচলিত ব্যবস্থার অতি দ্রুত ও কার্যকারী তোমার পরিবর্তন। যখন কোনো দেশে তোমার পুরাতন তন্ত্রের অবস্থান ঘটিয়ে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে এমনকি চিন্তার জগতে ব্যাপক ও সর্বাত্মক পরিবর্তন ঘটে তখন তাকে বিপ্লব বলা হয়। যেমন হচ্ছে আমাদের ফরাসি বিপ্লব। আচ্ছা, এখানে আমরা যেটা প্রথম বিদ্রোহের কথা পড়ছি সেটা হচ্ছে চুয়ার বিদ্রোহ। এর কারণ কি ছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে 1798 থেকে 99 খ্রিস্টাব্দে মেদিনীপুর এলাকায় এই বিদ্রোহ দেখা দিয়েছিল, যার নাম হচ্ছে চুয়ার। কারণ কি ছিল? উচ্চ হারে রাজস্ব আদায়, দ্বিতীয় হচ্ছে সূর্যাস্ত আইন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মেদিনীপুর এলাকার রাজস্ব আদায়ের অধিকার লাভ করার পর উচ্চ হারে রাজস্ব আদায় শুরু করে। এর ফলে এই অঞ্চলে জমিদার ও কৃষকরা ক্ষুব্ধ হয়। দ্বিতীয়টা হচ্ছে সূর্যাস্ত আইন। 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তের ফলস্বরূপ প্রবর্তিত সূর্যাস্ত আইনে প্রয়োগের দ্বারা অনেক জমিদারি হাতছাড়া হয়েছিল। এর ফলে তারা বিদ্রোহ ঘোষণা করেছিল। আচ্ছা, এর ফলাফল কি হয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে 1798 থেকে 99 খ্রিস্টাব্দে যে মেদিনীপুরের এলাকা, সেখানে এই বিদ্রোহ হয়েছিল, যার নাম চুয়ার। এক্ষুনি যেটা পড়লাম, এর ফলাফল স্বরূপ কী হয়েছিল? এক হচ্ছে দেখো, বিদ্রোহী জমিদারদের সঙ্গে সরকারের আপোষ, এবং দ্বিতীয় হচ্ছে জঙ্গলমহল জেলা গঠন হয়েছিল। ব্রিটিশ সরকার সেনাবাহিনীর সাহায্যে চুয়ার বিদ্রোহ দমন করতে না পেরে বিদ্রোহী জমিদারদের সঙ্গে একটা আপোষ করে নিয়েছিল। তারপরটা হচ্ছে ব্রিটিশ সরকার চুয়ার বিদ্রোহ প্রভাবিত এলাকাগুলিকে নিয়ে 1805 খ্রিস্টাব্দে 18 নম্বর রেগুলেশন জারি করে জঙ্গলমহল জেলা গঠন করেছিল। বাঁকুড়াকে জঙ্গলমহল জেলার সদর দপ্তর করা হয়েছিল। তারপরটা যে বিদ্রোহ পড়ছি সেটা হচ্ছে কোল বিদ্রোহ। এর কারণ কি ছিল? ছোটনাগপুর অঞ্চলের কোলরা 1831 থেকে 32 খ্রিস্টাব্দে জমিদার, মহাজন, অত্যাচারী ইংরেজ কর্মচারীদের বিরুদ্ধে এই বিদ্রোহ ঘোষণা করেছিল। এরও একই রকম অনেকটা কাছাকাছি কারণগুলো: অতিরিক্ত রাজস্ব আদায় আর কোলদের ওপর ব্রিটিশ আইনের প্রয়োগ। ছোটনাগপুর অঞ্চলে ইজারাদাররা অত্যধিক হারে রাজস্ব আদায় করত। তারা কোলদের ওপর অত্যাচার করত এবং তাদের সর্বস্ব কেড়ে নিত। ব্রিটিশ সরকার কোলদের ওপর ব্রিটিশ শাসন, বিচার ও রাজস্ব সংক্রান্ত আইন কানুন প্রবর্তন করে। এর ফলে কোলদের সমাজ ব্যবস্থা বিপর্যস্ত হয় ও তারা ক্ষুব্ধ হয়। এটা দেখো, এটা একটা কমন প্রশ্ন। কেনারাম ও বেচারাম কি? দামিনিকো অঞ্চলে বহিরাগত ব্যবসায়ীরা দুই ধরনের বাটখারা ব্যবহার করত। ব্যবসায়ীরা যখন সাঁওতালদের কাছ থেকে কৃষিপণ্য কিনত তখন বেশি ওজনের বাটখারা ব্যবহার করত। এই বেশি ওজনের বাটখারা কেনারাম নামে পরিচিত ছিল। আবার ব্যবসায়ীরা যখন সাঁওতালদের লবণ, চিনি প্রভৃতি পণ্য বিক্রয় করত তখন কম ওজনের বাটখারা ব্যবহার করত। এই কম ওজনের বাটখারাকে বলা হতো বেচারাম। ঠিক আছে, তাহলে কেনারাম ও বেচারাম হচ্ছে দুটোই তোমার বাটখারা। আচ্ছা, তারপরটা দেখো, কামিয়াতি ও হারওয়াহি কি? এটা হচ্ছে দুই প্রকারের চুক্তি বা বন্ড, যা ঋণদাতা মহাজন ও ঋণ গ্রহীতা সাঁওতালদের মধ্যে স্বাক্ষরিত হতো। কামিয়াতি চুক্তি হলো ঋণ গ্রহীতা যতদিন না ঋণ শোধ করতে পারবে ততদিন তাকে মহাজনের জমিতে বেকার খাটতে হবে। আর হারওয়াহি চুক্তি হলো ঋণ গ্রহীতাকে মহাজনের জমিতে বিনা পারিশ্রমিকে লাঙল দিতে হবে, তার 33% সুদসহ ঋণ শোধও করতে হবে।
তারপরটা দেখো, ডহর কথার অর্থ কি? সিধু কানু ডহর কোথায় আছে? সাঁওতালি ভাষায় ডহর কথার অর্থ হলো খোলা বা উন্মুক্ত চত্বর। সাঁওতাল বিদ্রোহের দুই প্রধান নেতা সিধু ও কানুর স্মরণে কলকাতার এক্সপ্ল্যানেড বা ধর্মতলার একাংশের নাম করা হয়েছে সিধু কানু ডহর। তারপরটা দেখো, মুন্ডা উলগুলান কি? আদিবাসীদের ব্যবহৃত শব্দ উলগুলান, এর অর্থ হচ্ছে বিরাট তোলপাড় বা বড় আলোড়ন। ভারতীয় উপজাতীয় কৃষক বিদ্রোহ ইতিহাসে অন্যতম বড় ঘটনা ছিল। 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ সময়ে রাঁচিকে কেন্দ্র করে সংগঠিত মুন্ডা উলগুলান বা মুন্ডা বিদ্রোহ। উলগুলান মিন্স বিদ্রোহ। মুন্ডাদের ওপর জমিদার, মহাজন ও ব্রিটিশ কর্মচারীদের শোষণ অত্যাচারের ফলে উলগুলান শুরু হয়েছিল। বিরসা মুন্ডার মৃত্যুর পর এই উলগুলানের অবসান ঘটে। ঠিক আছে, এরও কারণগুলো কিছু কিছু তোমার ওই কাছাকাছি একই ধরনের অনেকটা। এর প্রধান লক্ষ্য কী ছিল দেখো? দিকুদের বিতাড়ন আর ব্রিটিশ শাসনের অবসান। বহিরাগত দিকু ও ঠিকাদার শ্রেণীর লোকেরা অর্থ উপার্জনের জন্য মুন্ডাদের এলাকায় মাদকদ্রব্য বিক্রি শুরু করে। এতে মুন্ডাদের চারিত্রিক অবক্ষয় ঘটলে তারা এই দিকুদের বিতাড়নের জন্য সোচ্চার হয় ও বিদ্রোহ করে। ব্রিটিশ আমলে মুন্ডাদের যৌথ কৃষি বা খুদকাটি প্রথায় ভাঙন ধরে। সরকার জমিতে ব্যক্তিগত কৃষি ব্যবস্থা চালু করলে এবং ঔপনিবেশিক অরণ্য আইন দ্বারা মুন্ডাদের থেকে অরণ্যের অধিকার কেড়ে নিলে মুন্ডারা এই শাসনের অবসানের জন্য বিদ্রোহ করে। তারপরটা দেখো, সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ লেখো। 1863 খ্রিস্টাব্দে বাংলার সন্ন্যাসী ফকিরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এরও কারণ অনেকটা মানে মুন্ডা বিদ্রোহ বলো বা চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ কাছাকাছি অতিরিক্ত রাজস্ব আদায়, তীর্থকর। বাংলায় ব্রিটিশ সরকারের ভূমি রাজস্ব ব্যবস্থা চালু হলে কৃষিজীবী সন্ন্যাসী ফকিরদের কাছ থেকেও অতিরিক্ত রাজস্ব আদায় করা শুরু হয়। সন্ন্যাসী ফকিররা মাঝে মাঝে দলবদ্ধভাবে নিজ নিজ তীর্থক্ষেত্রে তীর্থ করতে যেত। ব্রিটিশ সরকার তাদের ওপর তীর্থকর আরোপ করলে তারা বিদ্রোহী ওঠে এবং বিদ্রোহ করে। এখানে দেখো, ওয়াহাবি কাদের বলা হয়? ওয়াহাবি আন্দোলনের আসল নাম কি? ওয়াহাবি ছিল মুসলমানদের একটি ধর্মীয় গোষ্ঠী। এই গোষ্ঠীর প্রবর্তক ছিলেন কি? আরবের আব্দুল ওয়াহাব। তার অনুগামীদেরই বলা হতো ওয়াহাবি। প্রকৃত নাম, ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম তারিকা ই মোহাম্মদিয়া, অর্থাৎ মোহাম্মদ প্রদর্শিত পথ। পরটা দেখো, ফরাজি কথাটির অর্থ কি? ফরাজি আন্দোলন বলতে কি বোঝো? ফরাজি কথার অর্থ হচ্ছে, ফরাজ শব্দ থেকে এই কথাটি এসেছে। এর অর্থ হচ্ছে আল্লাহর আদেশ। 19 শতকে ভারতে মুসলমানদের মাধ্যমে ইসলামের পুনর্জীবন নিয়ে যে আন্দোলন চলেছিল তা পূর্ব বাংলায় ফরাজি আন্দোলন নামে পরিচিত। ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজি শরিয়তুল্লাহ। ঠিক আছে স্টুডেন্ট, আজ এই পর্যন্তই রাখছি। এগুলোই তোমরা ভালোভাবে করো। আবার আমি নেক্সট দিন তোমাদের জন্য অন্য প্রশ্ন নিয়ে আসবো। ভালো থেকো তোমরা।